আজকে না শ্যাম্পু করতে হবে, আমি চুলটা আঁচড়াতেই পারলাম না তাড়াহুড়োর মাথায়, বেজে গেল অনেক, বুঝতেই পারছো। এখন যাবো নিচে, চলো আমার সাথে নিচে দেখি কি করা যায়। পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আমি পুরোপুরি। চুল আমি ঠিকঠাক করে আঁচড়াতে পারিনি, সামনেটা আঁচড়ে এখানে গুটিয়ে রাখলাম। আমার আজকে শ্যাম্পু করতে হবে, তো শ্যাম্পু করার পরে চুলটা আবার ঠিক হবে। চুলটা না খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে। অর্পণ আমাকে মাঝে বললো যে চলো যাই, তো আমারই সময় হচ্ছে না, প্লাস আমার যখন সময় হলো ওর আর সময় হচ্ছে না, তো সেই জন্য যাওয়া হচ্ছে না। তবে ইমিডিয়েটলি আমি যাব, গেম চুলটা যা একটা কোনো ব্যবস্থা তো করতে হবে। আগে যখন আমার কার্লি ছিল চুল, তখন কি বলতো কোনো ব্যাপার হতো না, যে আর তেল দিয়ে রাখতাম তো সারাক্ষণ, তেল খুব ব্যবহার করতাম সেই সময়, মানে একটা দিন বা একটা ঘন্টা তেল ছাড়া থাকতে পারতাম না। কিন্তু এখন সেটা আমি বছরের মধ্যে মানে গুনে 2 থেকে 3 দিন তেল দিই, এরকম আর কি হয়ে গেছি আমি। তো যাই হোক, সেই জন্য তখন কোনো সমস্যা হতো না। আর এখন একটু কিছু হলেই না চুল আমি আর আঁচড়াতে পারি না। চুলে নাকি তেলও দিতে নেই, ভালো মানে দেয়াটা নাকি ঠিক না। তো যাই হোক, আমার শাড়ি এরকম থাক, এই অবস্থাতেই থাক, আমি এখন আমার কাজকর্ম সেরে আসি, তারপরে গোছাও। দেখো উপরে তো অতটা ঝামেলা নেই, তো সেই জন্য যেমন রয়েছে থাক। আর বলে না, আমার খাওয়া দাওয়া দেখে যেন তোমরা অবাক হয়েও না। এই দেখো আমি এখন মিহিদানা দিয়ে পরোটা খাচ্ছি, কারণ কালকে রাত্রেবেলা আমি পরোটা বানিয়েছিলাম, একটা পরোটা খেয়েছি। পরোটা অনেকগুলো ধরা রয়েছে, খাওয়ার মানুষ নেই, আর আমার সকালবেলা ভাত খেতে ইচ্ছা করছে না। তো কি খাবো, হাতের কাছে পরোটা পেয়ে গেলাম, সাথে মিহিদানা, ও খেয়ে নিলাম পরপর দুটো। ওই তারপরে বেরিয়ে চলে আসবো, মনে আবার জায়গা খুঁজছো, নিয়ে আসবে আজকে, নিয়ে আসলে ভালো, নিয়ে আসবে হয়তো, ওই জন্য মনে হয় খুঁজছে। দেখো ওদিকে না ভাতটা হয়ে গেছে, মা চাপিয়ে দিয়েছিল, আর এখন আমি এদিকে সবজি টবজি সব কেটে নিচ্ছি, লাউ কাটতে বসেছি আর গল্প করছি সবাই মিলে একসাথে আর কি, নানান টাইপের গল্প, ওই পারিবারিক আর কি গল্প যা হয় ফ্যামিলিতে একসাথে থাকলে, তো সেই টাইপেরই আর কি গল্প, নানান কিছু, নানান দিককার, নানান মানুষজন, নানান পশু পাখি, সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে সব রকম গল্প শেষ করে এখন আমি আসলাম রান্নার পারে। লাউ কাটা কমপ্লিট। এই যে মা বলে দাম বেশি, ঠিকই তো, সুন্দর লাউ, এই লাউ বলছি, লাউ কাটলাম আমি সবে, ওই জন্য লাউ লাউ মুখেটা। এই এটা যে ফাটা, জল বেরিয়ে যায়নি তো? ও না, তো ফাটা না, তো দাগ। তো মাংস খালি হাতে আসতে হবে, কিছু নিয়ে আসেন তুমি নাকি? ঠিক আছে, খেয়ে যাও অর্পণ। এটা চাপিয়ে রেখে দিয়েছি আমি, খেয়ালি নেই। আর এদিকে হচ্ছে দেখায়, দেখো লাউ চাপিয়েছি, লাউটায় আজকে হলুদ দেবো না। আর এদিকে একটু বড়ি ভাজবো, বড়ি ভাঙা দিয়ে লাউটা বানাবো, বড়ি ভাজবো, তার জন্য করে দিয়েছি। আবারও বড়ি দেওয়ার সময় হয়ে এলো, কারণ শীত পড়লেই আবার বড়ি দিতে হবে। তো আমাদের বড়ি এখনো আছে, কারণ আমাদের বাড়িতে বড়ি ভালোই দেওয়া হয়, প্লাস খাওয়াও। বড়িটা তো ওইদিকে ভাজতে দিয়েছি দেখলেই, এই দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেল, বড়িগুলো হাত দিয়ে একটু প্রেসার দিলে সব গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে, তো সেটাই দিয়ে দেবো লাউয়ের মধ্যে। গোটা বড়ি দিলে কি বলো তো অতটা ভালো লাগে না লাউয়ের মধ্যে, একটু যদি টুকরো করে দেওয়া যায় না বেশ ভালো হয়। আর লাউটা আজকে আমি রাখবো সাদা, মানে সাদাই, হলুদ দেবো না, কারণ বাবা খাবে প্লাস হচ্ছে মা খাবে, দুজনের। লাউ আমরা অতটা খাই না, আমি অর্পণ দুজন আর কেউই অতটা ভালোবাসি না, তো মা বাবাই খায় সাধারণত। শাড়িটা দেখো উল্টে পাল্টে রয়েছে, হাওয়ায় এই অবস্থা হচ্ছে, চলো গুছিয়ে ফেলি। শুকিয়ে গেছে, রেখে গেছিলাম শুকায়নি বলে। ভেজা আছে, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি যতবার বানাচ্ছি ততবার একবার করে পরে পরে দেখছি। এদিকে ব্লাউজ পিস কাটানো নেই, ব্লাউজ পিসটা কাটাতে হবে, তো সেই কারণে
দিচ্ছি গ্যাসে। এই দেখো এখনো পর্যন্ত এরকম হয়েছে, এখনো তো কমপ্লিট হয়নি। কমপ্লিট হোক, দেখো কি সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। ঠিক এইরকম লাগছে। এই দেখো কুচিটার এখানে দেখো কি অপূর্ব লাগছে, দেখা যাচ্ছে কিনা বুঝতেও পারছি না। শাড়িটা তো করার পরে একটু আয়রন করতে হবে, তার কারণে আমি একটু ধুয়ে দিয়েছিলাম, একটু কুচকে কুচকে গেছে, এক সাইড একটু ধুয়ে দিয়েছিলাম আমি। চলো এবার যাওয়া যাক নিচে, কারণ কি অবস্থা নিচে লাউয়ের ভগবান জানে। দেখো এইটা না ব্লাউজ যে কোনো একটা সাইড থেকে রাখলেই হতো, যেহেতু থান টাইপের তো বাই কালারে আছে, তো হচ্ছে আমি রেখেছি এই কালারটার ব্লাউজ। আজকে শাড়িটার ব্লগ বলতে পারো এই শাড়ি নিয়েই কেটে গেল। না এখন আমার রান্না বান্না আছে, চলো রান্না বান্না করবো, সব কমপ্লিট হয় না এখনো। লাউটা কিছুই হয়নি, আমি তো ভেবেছিলাম মনে হয় ধরে লেগেছে নিতে, তো এসে দেখলাম না একদম নর্মাল আছে। এখানে বসে থাকলেও যা আমার উপরে গিয়েছে, আমার উপরে কাজগুলো হয়ে গেছে, ভালোই হয়েছে। আরেকটু এখন রস হচ্ছে তো আরেকটু শুকিয়ে নেবো, তারপরে নামিয়ে দেবো। হলুদ আর দিলাম না, একদম সামান্য তেলে এটা রান্না করলাম, বড়ি ভাঙা দিয়ে টমেটো দেবো সেটা খেয়াল নেই, কিন্তু টেস্ট দেখলাম না ঠিক আছে, ভালো লাগে। দেখো বাবা যেহেতু শরীরটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তো সেই জন্য একদম সামান্য তেল দিয়ে রান্না করছি বাবা আর মায়ের জন্য। ঘরে পেয়ারা রয়েছে, তা সত্ত্বেও বাবা গাছ থেকে একটা পেয়ারা পেলো আর বললো কেটে দাও, তুমি হাফ খাও আমি হাফ খাই। তো আমার এখন সবেমাত্র আমি খেয়ে উঠলাম, এখন আমার একটু খেতে ইচ্ছা করছিল না পেয়ারা, তাও সে জোর করে খেতেই হবে। আজকে মাংস নিয়েছে, দেশি মুরগির মাংস। এই যে এটা বেছে নেবো, এখন ভালো করে বাছতে হবে। দেখো বসে তো পড়েছি মাংস নিয়ে, আর দেশি মুরগির মাংসটা না আমি সেই ছোটোবেলায় খেয়েছি, কীভাবে রান্না করতে হয় আমি তাও ঠিকঠাক জানি না, একদম পোলট্রি যেভাবে রান্না করে সেরকমভাবে নাকি এক্সট্রা আরও কিছু দিতে লাগে, তবে হ্যাঁ ফোটাতে হয় অনেকক্ষণ, সিদ্ধ হতে টাইম লাগে, এটুকু জানি। অর্পণ কালকেই বললো যে মাংস নেবো, দেশি মুরগির মাংস, আমি ঠিক আছে নিও। আমি না কখনো কল্পনাই করতে পারিনি এই যে দায়িত্ব নিয়ে আমার হাজব্যান্ডের জন্য আমি রান্না করে দেব। দেখো আজকে তো মাংস খাবো আমি আর অর্পণ দুজনা, তো দুজনের জন্যই নেওয়া হয়েছে, আর বাবা খাচ্ছে না, তো সেই কারণে আর মায়ের নিয়ম সবার মাছ চলছে, প্লাস মা তো মাংস খাই না, এই আর কি। আর বাড়িতে যদি কেউ আসে তো তাদের জন্য আর কি। আচ্ছা প্রতিটা মেয়ের জীবনে এরকম ঘটে না, খুব আনন্দ করে ধুমধাম করে বিয়ে থাওয়া হলো, কিন্তু সে বিয়ের আগে কল্পনাই করতে পারে না তার ঘাড়ের উপরে কত দায়িত্ব মানে এসে পড়ে। ওই বিয়ে মানে শুধু ওই যে কপালে সিঁদুর ওঠায় ওটা না, তার সাথে সাথে কত রকমের দায়িত্ব না বলো। ঠিক দেখো আজকে আমি বিয়ের পর থেকে মাংস বলো বা কোনো কিছু ভালো কিছু রান্না করতে হলে অর্পণ যদি কোনো কিছু খেতে চায় আমি সেটা রান্না করে দিই। তো এটা কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব যে আমার হাজব্যান্ড কি খাবে, কোনটা খেতে ভালোবাসছে, কোনটা খেলে ওর মনটা ভালো লাগবে বা ওর মুখের স্বাদটা চেঞ্জ হবে। ও বা দেশি মুরগির মাংসের মশলায় আর অন্য কিছু দেয় নাকি, আলাদা কিছু? একই রকম।
সবার মুখে শুনি মা যখন পারতো না তখন বাবা নাকি রান্না করতো, মাছ কাটতো, মানে বাড়ির সমস্ত কাজকর্ম করতো। তো সেই জন্য আর কি বাবা মাঝে মাঝে বলে এটা এরকমভাবে রান্না করো ভালো লাগবে, ওটা ওরকমভাবে রান্না করো ভালো লাগবে। তো সেই বুঝে আমি বাবাকে মাঝে মাঝে এটা সেটা জিজ্ঞাসাও করি যে এটা কীভাবে রান্না করতে হয় বাবা, ওটা কীভাবে, মানে নতুন কোনো কিছু করলে বাবা যদি জানে সেটা আমাকে জানায় যে এরকম করে করো, দেখো হবে, ভালো হবে। মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর রান্নাও শুরু করে দিয়েছি। আমি আলুটা ভাজতে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, আলুটা ভাজতে দিয়েছি, তাও একটু ঢেকে ঢেকে ভাজছি কারণ আমার এখনও মশলাটা বানানো হয়নি, মশলাটা বানাবো তারপরেই তো সব কিছু শুরু হবে। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়েছি, তারপরে দিলাম টমেটো কুচি, তারপরে লবণ, একটু হলুদ দিয়ে চলো মাংসটা শুরু করা যাক। মশলাও বানানো হয়ে গেছে ওদিকে, তো এটা আর কি একটু ভেজে ভেজে নেবো। তারপরে যে বেটে রাখা মশলা সেটাই দিচ্ছি, এর মধ্যে হচ্ছে আদা, রসুন, একটা পেঁয়াজ আর ধনে দিয়েছি, তার সাথে মানে গোটা ধনে দিয়েছিলাম পেস্ট করার জন্য, আর শুকনো লঙ্কা আর 2-1 কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম মাংস, মানে এটা ছিল দেশি মুরগির মাংস, চিকেনটা। তো সেটাই আর কি এখন একটু ভালো করে কষিয়ে নেবো, মানে ভালো মানে খুবই ভালো করে কষাবো। আর আজকে একটু তেলের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, তোমাদের সেটা তো আর দেখানো হয়নি, মশলা দেওয়ার আগে অনেকটাই তেল দিয়েছি, যেটা মানে এতটা তেল দিয়ে আমি রান্না করি না মাংস, কিন্তু আজকে দিয়েছি, মনে হলো আজকে একটু জমিয়ে রান্না করব সেই জন্য। তো দেখো আর প্রেসারে দিয়ে দিলাম, মানে প্রেসার থেকে নামিয়েও ফেললাম, তার কারণ মাংস আমি সিদ্ধ কষানোর পরে প্রেসারে দিয়েছিলাম যাতে একটু সিদ্ধ হয়। এটা আমি ভুল করলাম না ঠিক করলাম আমি নিজেও জানি না, রান্না শেষ হবে তারপরে আমি বুঝতে পারবো এটা ঠিক করেছি না ভুল করছি। তবে হ্যাঁ, মাংস কিন্তু ছেড়ে ছেড়ে যায়নি বা একদম গোটা গোটাই আছে, সুন্দরভাবে রয়েছে। এখন খাওয়াতে টেস্ট কেমন হবে সেটা আমি বলতে পারছি না, ফাইনাল যখন খাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব কেমন হলো না হলো। আর এখন দেখো প্রেসার থেকে নামিয়ে একটু মানে প্রেসারের মধ্যে আমি গরম মশলাটা কিন্তু মাস্ট বেটে দিতেই হবে, বেটে দিলাম যেহেতু মাংসতে না আমার সবসময় ভালো লাগে মানে গরম মশলা বেটে দেওয়া। তারপরে এই দেখো কড়াইয়ে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে যাবে রান্না। কালারটা দেখো জাস্ট অসাধারণ, লাল লাল ঝোল, দেখে যে দেখবে তারই খেতে ইচ্ছা করবে। জানো একটু আগে কি হারে মেঘ করে এসেছিল, আমি রান্না সেরে উপরে ঘরে আসলাম, এসে ভাবলাম আগে আমি ছাদে যাই, ছাদের এই যে সকালবেলা দেখালাম ওগুলো সব ছড়ানো রয়েছে, ওগুলো আমি তুলে নিই, নয়তো আবার জলে বৃষ্টিতে আবার ভিজে যাবে। আসলাম, এসে দেখছি আবার রোদের তাপ। ঘর থেকে মানে ঘরে গেছি, ঘর থেকে এই যে নাশপাতিটা ছাড়ালাম, খেতে খেতে উপরে আসলাম, আস্তে আস্তে আবার ক্লিয়ার হয়ে গেছে অনেকটা, তাও পুরো হয়নি। এই সাইডটা মেঘ করে আসে, যখন তখন বৃষ্টি আসতে পারে। এদিকে যে শুকিয়ে গেছে, তো আসলাম যতক্ষণ তুলেই নিয়ে যাব। আবার পুরো গনগনিয়ে রোদ। সময় চলে গেলে সব কিছু মনে পড়ে, ওই একই আর কি হলো আমার। সকালবেলায় যদি একবারে গুটিয়ে রাখতাম তাহলে আর আমার এতটা খাটাখাটনি হতো না। আর অনেকগুলো আমি তো ভেবেছিলাম একটু সময়ের মধ্যে হয়ে যাবে, তারপরে এক এক করে যখন গোটানো শুরু করলাম আমি বলছি ওরে বাবা রে কতক্ষণ লাগবে কে জানে। আমার মনটা খুব ভালো আছে, আমি বললাম না আজকে সকালটা ভালো শুরু হয়েছে, সারাটা দিন ভালো যাবে, সত্যি তাই। এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। এখন আমার বর আসেনি, বরটা আসুক, বরের কাছে ফোন করলাম কখন আসতে, বলছে এই তো যাচ্ছে, জানি ও কাজের মধ্যে রয়েছে, তাও যে ফোন করে খোঁজাতে ইচ্ছা করে কখন আসছে কখন আসছে। আমি জানি ওর সময় হলে ও ঠিক আসবে, সব কিছুই জানি, তাছাড়াও এখন কি মনে হচ্ছে জানো, যে তখন একবারে এই যে এরকম ভাবে গোছাচ্ছে, তো একবারে এরকম গুটিয়ে রাখলেই ভালো হতো। ওই সব কিছুতে বলে না সময় চলে গেলে বুদ্ধি বাড়ে, আমারও এটার ক্ষেত্রে তাই হলো আজকে। এগুলো সব তুলে ফেলে, এগুলো শুকিয়ে গেছে।
মেঘ করে এসেছিল, তো যখন তখন বৃষ্টি আসতে পারে, তাহলে আমি ঘরের মধ্যে থাকলাম, তখন বৃষ্টি আসলো, তখন আর টেরই পেলাম না, এগুলো সব ভিজে যাবে, সেই কারণে তুলেও ফেললাম। শুকিয়েও গেছে, পরশু দিন এগুলো কাঁচা, এই দুদিন যেহেতু মেঘলা ছিল, কালকে আর শুকায়নি, আজকে শুকিয়ে গেছে। তার কিছু কিছু এখনো ভেজা রয়েছিল, অনেকগুলো কাঁচা হয়েছিল পরশু দিন। এই গাছগুলো তো খুব সুন্দর হয়েছে। আর এটা তো আমি সেদিন বাড়ি গেছিলাম, এসে দেখছি এরকম সবাই নিচে রয়েছে। আমি কি হলো, এই দেখো গাছ পুরো ঝুলে পড়ে গেছে, আমি তো খেয়ালই করিনি, এখন দেখছি। আমি ভাবছি বোধ হয় এই মাটির সাথে লাগানো আছে, মাটির কোনো কাজই নেই। এখন গাছগুলো একটু জল দিয়ে দিই। ওই যে হ্যাঙ্গিং টপগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, আর জল দেওয়ার সাথে সাথে নিচে চলে আসছে, সেটাই আবার মগে করে ধরছে। এই করছিলাম, আমার নিচেটা তো পুরো একদম কাদা কাদা হয়ে গেল। যখনই জল দিই না কেন আমার ডবল খাটনি হয়, এই জায়গাটা পরিষ্কার করতে হয়, নিচেটা পরিষ্কার করতে হয়, পায়ে পায়ে জল যায়, প্লাস এখান থেকে ছিটিয়ে ছিটিয়ে জল যায়, তো সব কিছু আবার নতুন করে সব কিছু মুছতে হয়। তো যাই হোক, যখন তাড়াহুড়ো থাকে তখন এই কাজগুলো করি না, কারণ জানি অনেকটা সময় লাগবে। আমার এর বদলে আরও অনেক যদি গাছ থাকতো সেগুলোতেও জল দেওয়া হয়ে যেত, কিন্তু এই যে উপরে জল দেওয়ার পরে আমার এটা মুছতে হয়, প্লাস হচ্ছে নিচে মেঝেটা মুছতে হয়, এসব কিছু করার জন্য যখন হাতে সময় পাই আমি তখনই আমি মুছে নিই। তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটলো তোমরা তো দেখতেই পাচ্ছ, টুকিটাকি অনেক কাজকর্ম করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আর কি বলো তো, এখন আমি স্নান করব, তো স্নান করার আগেই ভাবলাম যে এই কাজগুলো সেরে ফেলি, তো একে একে সবগুলোই হয়ে গেল। স্নান করে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো, তবে তোমাদের সামনে আসলাম এখন। বেশ কিছুক্ষণ হলো বলতে আর 5-7 মিনিট মতো হবে। এসে আমি চুলে জলটা একটু ঝরালাম, টাওয়াল দিয়ে জড়িয়ে রেখেছিলাম, চুলে সিরাম লাগানো হয়ে গেছে আমার। আর কি বাদ আছে, চুলটা আঁচড়ানো, এটাই তো সব থেকে খাটনির কাজ বলো। বড় চুলের এই সমস্যা, কেটে ছোট করে ফেলবো বুঝতে পারছি না, কোনদিন কেটে খ্যাচাং করে কেটে ছোট করে ফেলবো এইটুকুনি। কিন্তু আমার তো বড় চুলে একরকম স্টাইল করবো বলে চুলটা রাখছি। স্নান করে এসে মুড আরো ফ্রেশ হয়ে গেছে আমার। আজকে এমনিতে আমার মুড ফ্রেশ আছে, তবে স্নান করে যেন আরো মুড ফ্রেশ হয়ে গেছে। ও কি আনন্দ আমার। শুধু যেন একটা কি মনে হয়, আমার নিজের একটা বাড়ি হবে, দুটো মাত্র ঘর হবে, একটা কিচেন, একটা ওয়াশরুম, এই হচ্ছে আমার সংসার। আমার এত বড় বিল্ডিং আমার কোনোদিনই স্বপ্ন ছিল না, কোনো দিনের জন্যও নয়। আমার ছোট্ট একটা মানে বাড়ির স্বপ্ন সারা জীবনের। তো জানি না কোনোদিন সেটা আমি পূরণ করতে পারবো কি। বাড়ির স্বপ্ন, ফ্ল্যাটের স্বপ্ন নয়, ছোট্ট একটা বাড়ি, একদম ছোট্ট, দুটো ঘর, একটা কিচেন আর একটা ওয়াশরুম, এই হচ্ছে আমার স্বপ্ন। এখনো সেটা বেঁধে রয়েছি, স্বপ্নটা এখনো পূরণ করতে পারিনি। তো জানি না, আমি যদি না পারি, আমার সন্তানরা যদি কোনোদিন আসে, তো সন্তানরাও যদি আমার এই স্বপ্নটা পূরণ করে, সত্যি ওদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে না, আমার স্বপ্নটা তো অন্তত পূরণ করতে পেরেছে। আমার খুব শখ আমার একটা ছোট্ট বাড়ি হবে, ছোট্ট। আমার বিল্ডিং এর কোনো দিনের জন্য শখ ছিল না, কোনো দিনের জন্য না। কপাল বলে না, যার যেখানে কপালে থাকবে সেখানে হবে, যতই আমি লাভ ম্যারেজ করি না কেন আর যাই করি না কেন। দেখো আমাদের বিয়ের আগে নানান রকম বাধা বিপত্তি এসেছিল, যদি ভগবান না চাইতো কোনো দিনের জন্য হতো না, কোনো দিনই না, নানান রকম বাধা বিপত্তি। তো সেটা কাটিয়ে বিয়ে হয়ে গেছে। তো সেই জন্য বলছি, আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি যে আমার বিরাট বিল্ডিং হবে, কোনো দিনের জন্য না। যে মানুষ বলে না, তোমার অহংকার জন্মে গেছে এত বড় বাড়িতে বিয়ে হয়ে,
মানে বড় বিয়ের পরে তোমার অহংকার জন্মে গেছে। আমি তো ভাবি যে অহংকারটা আমার কোথা থেকে জন্মালো, আমার তো একটু ভালো লাগে না এত বড় বাড়ি, আমার ছোট্ট একটা বাড়ি হবে, তাও আমার দোতলা তিনতলা আমার কোনো শখ নেই, আমার একতলা একটা বাড়ি হবে, আমার সেটাই আমার খুব মানে আমার স্বর্গ। জীবনে যদি বেঁচে থাকি কয়েকটা বছর আমি তো আমার স্বপ্ন পূরণ করবোই, কারণ দেখো আমি চেষ্টা করি, আমি আমার স্বপ্ন যতটা পারি চেষ্টা করি স্বপ্ন পূরণ করার সব কিছু দিয়ে। দুপুরবেলার খাবার নিয়ে যাচ্ছে, আজকে এক তরকারি রান্না, শুধুমাত্র মাংস, দেশি মুরগির মাংস, বিশাল আনন্দ। কারণ কি এই দেখো এই মাংসটা আমি অর্পণের কাছে খেতে চেয়েছি বিয়ের পর থেকে, সে এই দেখো আজ কতদিন হয়ে গেল আমার বিয়ে হয়েছে, আজকে নিয়ে এসেছে, তো সেই জন্য বলছি এটা আমার কাছে খুবই স্পেশাল। সেই আনন্দে শুধুমাত্র এক তরকারি রান্না করেছি। লাউটাও তো বাবা আর মায়ের জন্য করা, সাদা লাউ তরকারি, আর এটা হচ্ছে আমি আর অর্পণ খাবো। এটা অর্পণ গেছিল ফ্রেশ হতে, আমি না ডাকতে পেরে ভাত আমার খাওয়া হয়ে গেছে, অর্পণের জন্য রেখে দিয়েছি, ওর সাথে দু এক গাল খাবো। তো এই দেখো বসে আছি সেই রকম ভাবে, ও আসলো পুরো ফ্রেশ হবে তারপরে তো আসবে, আমি সহ্য করতে পারিনি, বুঝতেই পারছো 4.5-5 বছরের একটা সেই অপেক্ষা, আমি আর সহ্য করতে পারিনি যে অর্পণ আসবে একসাথে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো কি বলবো, মাংসটা তো আমার তো খুব ভালো লাগলো, এখন আর কার কি লাগলো আমি জানি না, আমার সত্যি না অর্পণেরও খারাপ লাগেনি, দেখলাম তো একদম ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া তো সেরে ফেললো, আর রান্নাটা ভালো হয়েছিল। কি বলতো আমি না এই মাংসটা প্রেসারে দিয়েছিলাম, কারণ এই মাংসটা নাকি একটু শক্ত টাইপের, এটা আমি শুনেছি, আমি কোনোদিন আগে তো রান্না করিনি। অর্পণ বললো না শুধু জালে রান্না করলে এর স্বাদটা আরো নাকি ভালো হবে, তো সেটা আমার জানা নেই, বললো নেক্সট দিন যখন নিয়ে এসে দেবো। আমার তো শোনার দরকার ছিল কারোর কাছে যে কিভাবে রান্না করতে হয়, আমি জাস্ট শুনেছি এই মাংসটা একটু শক্ত হয়, প্রচুর জাল লাগে, তো সেই ভেবে আমি হচ্ছে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। মাংসটা সুন্দর সফট হয়েছিল, বলছে যে ওই দেশি ব্যাপারটা নেই, মানে নরম হয়ে যাওয়ার কারণে। তবে বেসিক্যালি আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু সময় আমি নিজেই ভুলে যাই যে আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় অনেকদিন হয়ে গেল। এখন আর আমি সময় টময় বাবা মনে করতে চাইছি না, কারণ অনেকদিন হলো বিয়ে হয়েছে, এমনকি বয়সও বেড়ে গেছে, বুড়ি হয়ে গেলাম আর কি। চলো হ্যাঁ, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমার নেক্সট ব্লগটা আসছে আমার দীপিকা বিশ্বাস অফিসিয়াল চ্যানেলে, অবশ্যই কিন্তু সেটা একটু ভিজিট করো। আর আমি কন্টিনিউ এখন ব্লগ ছাড়ছি দীপিকা বিশ্বাস অফিসিয়াল চ্যানেলে, তোমরা অবশ্যই একটু ভিজিট করো প্লিজ।